এখানে গাছের কাছে নৌকা আছে, হ্যাঁ, যে গাছের কাছ থেকে আবার হাঁটে যেতে হয়। কেউ বাঁচলো, কেউ চলতে পারছে না। এখন যদি একটা মেয়ের যদি সন্তান হয় তাকে হাসপাতাল খড়িগুনা নিয়ে যায়, নৌকায় করে নিয়ে তারপরে যায়, কত কষ্ট। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের শেষ দ্বীপে, যেখানে দুটো নদী প্রবাহিত হয়ে একটা দ্বীপের সৃষ্টি হয়েছে। সেই দ্বীপে বসবাসকারী মানুষের জীবন সংগ্রাম, মানুষের জীবনধারা, তাদের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, মুর্শিদাবাদ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে চরে আপনাদের নিয়ে যাব সেটা হলো শয়তানপাড়া চর। এই শয়তানপাড়া চর যেতে হলে কিন্তু এই শিবনগর যে ঘাট, ফেরিঘাট, এই ফেরিঘাট পার হয়ে ওপারে যেতে হবে। এই দেখুন ফেরিঘাট। ফেরিঘাটে আসতে গেলে আপনার কিন্তু কলকাতা থেকে প্রথমে রানাঘাট আসতে হবে, বা কলকাতা থেকে ডিরেক্ট লালগোলার ট্রেন ধরে ভগবানগোলায় নামতে হবে। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। দেখুন কিভাবে এখানে যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়, তো একবার দেখে নিন। তো বন্ধুরা, এতদিন কিন্তু গঙ্গা নদীর তীরে বসবাসকারী যে চর, সেই চরের মানুষের জীবন সংগ্রাম তুলে ধরেছি। আজ কিন্তু প্রথম পদ্মা নদীর যে চর, সেই চরে বসবাসকারী মানুষের জীবন সংগ্রাম তুলে ধরবো। তো নৌকা আসছে, ওই নৌকায় করে কিন্তু ওপারে যাব। তো চলুন নৌকা আসতে লাগুক, তারপর আবার কথা হচ্ছে। ওই দেখুন নৌকা আসছে, একটু জুম করে দেখায়। তা কাকু, আপনারা কি ঘাটটা তৈরি করছেন? বলছি আপনারা কি ঘাট তৈরি করছেন? তা বল, আচ্ছা আচ্ছা, মানে এখানে কি শুকনো থাকে বেশিরভাগ সময়? ও আচ্ছা আচ্ছা। ও, আর এখন মানে এই বর্ষার কারণে জল আছে, আর যদি জল না থাকে তাহলে পুরো শুকনো। হ্যাঁ, আমাদেরকে জলের খুব প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এলাকায় রাস্তাঘাটের খুব দরকার। আচ্ছা আচ্ছা, যদি না দেন তাহলে আমাদের খুব বিপদ হবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের সমস্যা। আর হসপিটাল দেখতে পাচ্ছেন অবস্থা, কথা বলি, হসপিটাল একটা খুব দরকার। আর আমরা এই যে ঘাট পার করার জন্য মানুষের তাদেরকে পরিষেবা দেওয়া হয়েছে, মাচান করে নৌকা দিয়ে তেল পুড়িয়ে সব কিছু ব্যবস্থা করছি। আচ্ছা, এই যে নদীটা, পদ্মা নদীর যে একটা শাখা, এই নদীতে কিন্তু বেশিরভাগ সময় জল থাকে না। এখন বর্ষার সময় ওই জন্য একটু জল আছে, ওই জন্য নৌকা পারাপার হচ্ছে, কিন্তু গ্রীষ্মকালে কিন্তু হেঁটেই পারাপার হয়ে যায়। তো ইনারা বলছে, এখানে যে কাকুদের সাথে কথা হলো, ওনারা বলছে যে পাট টাট চাষ করার জন্য কিন্তু জলের অভাব। ওনাদের একটাই এখানে সবথেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে হসপিটাল। তো যাই হোক, যদি হসপিটালটা হয় তাহলে খুব ভালো হয় ওনাদের। নৌকা চলে এসছে, কিভাবে নামছে দেখুন। কত কষ্ট করে যাতায়াত করতে হয় এখানকার মানুষের, ওই পারে যারা বসবাস করে, চরে যারা বসবাস করে, সেই সব মানুষগুলো যে কত অসহায় অবস্থায় বসবাস করে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। যে নৌকায় করে ওই পারে কিন্তু যেতে হয়, ওই পারেই কিন্তু চরটা। তো ওই পারে যারা বসবাস করে তাদের এই নিকটবর্তী শহরে আসতে গেলে বা নিকটবর্তী হসপিটাল বা স্কুলে যেতে গেলে এই নৌকার মাধ্যমেই যেতে হয়। তো বৃষ্টির সময় বা অন্যান্য সময় কত ঝুঁকি নিয়ে এনারা যাতায়াত করেন। ওই পার থেকে আসা একজন দুধ ব্যবসায়ী, ওনার সাথে একটু কথা হচ্ছিল। উনি বলছিল যে মাঝে মধ্যে বর্ষার সময় নৌকায় করে আসতে গিয়ে এই যে জায়গাটা একটু আগে দেখালাম, ওই জায়গা দিয়ে নামতে গিয়ে অনেক সময় দুধও পড়ে যায় বা অনেক কাঁচা সবজিও কিন্তু পড়ে যায়। এইভাবে কিন্তু ক্ষতির মুখে পড়তে হয়, তবুও কিন্তু এইভাবেই তাদের যোগাযোগ স্থাপন করতে হয়, এইভাবেই তাদের দুর্গম চরের জীবন। তো চলুন এবার নৌকায় উঠবো, নৌকায় উঠে ওই পারে যাব, ওই চরে যাব। তা আপনার বাড়ি কি ওই পারে? ওই পারটা কি শয়তানপাড়া চর? ঘোষপাড়া। আচ্ছা, আপনারা কি এইভাবেই যোগাযোগ করেন? আর যখন শুনছি এখানে বললো গরমের সময় জল থাকে না, তখন কিভাবে যোগাযোগ করেন? পুরো হেঁটেই চলে যান। কত কিলোমিটার হবে?
এখান থেকে ওই পার, তাই তো? হ্যাঁ, 1.5 কিলোমিটার। তো 1.5 কিলোমিটার তো অনেক কম না। তো যাই হোক কাকু, আসছি এবার নৌকায় উঠি, নৌকায় উঠে যাবতীয় কথা হচ্ছে। দেখুন এখানে কিন্তু আবার ভাঙা মতন, এই জায়গায় কিন্তু একটু রিস্ক নিয়ে যেতে হবে। কীভাবে ছাগলটা এই নৌকায় তুলছে, পশু ছাগল গরু কিন্তু সবই এইভাবেই পারাপার করে এই নৌকায় করে। এই যে পদ্মা নদীর যে শাখা, এই শাখায় কিন্তু 3 মাস জল থাকে বর্ষার সময়, এবং পুজোর পরপরই কিন্তু শুকিয়ে যায়, বালুময় হয়ে যায়। তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু পায়ে হেঁটে ছাড়া আর কোনো যানবাহন থাকে না, তাই তো কাকু? 7 মাস আপনাদের পায়ে হেঁটে। বন্ধুরা নৌকা ছেড়ে দিল, এবার আমরা শয়তানপাড়া চর বা নির্মলচরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এই যে নদীটা চলে গেল এখান থেকে, এটা কিন্তু ভৈরব নদী। আর ভৈরব নদীর উৎস কিন্তু এখানে, এই পদ্মার বুকেই কিন্তু এই ভৈরব নদীর উৎস। আর এই দিকে চলে গেল, দেখুন এই দিকে এই সাইডটা কিন্তু পদ্মা। ভারতে পদ্মা কিন্তু 2 জায়গায় দেখা যায়। এক হচ্ছে লালগোলা, লালগোলা অনেক কিছুতে বিখ্যাত, যেমন লালগোলার পদ্মা আর ইলিশ, মুক্ত জেল। ভারতবর্ষের মধ্যে মুক্ত জেল কিন্তু এই লালগোলাতেই আছে, এবং এই লালগোলাতেই কিন্তু বন্দে মাতরম গানের রচয়িতা হয়। যাই হোক অনেকটা দূর চলে এসেছি এই বোটে করে। তো এখানকার মানুষের কিন্তু যোগাযোগ ব্যবস্থা এরকম, দেখুন ছাগল, সাইকেল, গাড়ি, সব রকম পশু বা যানবাহন নিয়ে যোগাযোগ স্থাপন করে এখানকার মানুষরা। আর এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর। আর আমরা যাব হচ্ছে ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, ওই নৌকার ওখানে যাব, ওই ঘাটে নামতে হবে আমাদের। আর এই দিকে কিন্তু পদ্মা চলে গেল। আর দেখুন পদ্মার ওই পাশের মানুষজনেরা কাজকর্ম করছে, মানে পাট জাগ দিয়েছিল, সেই পাট কিন্তু ধোয়ার কাজ চলছে, মানে পেট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। আর একটু জুম করে দেখাই আপনাদের, দেখুন দেখুন এখানে অনেকে নেমে যাবে। তো বেশিরভাগই তো এখানে সব নেমে গেল, আর আমরা পরের ঘাটে নামবো। এবার ওই পাশে গিয়ে কিন্তু কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, কেউ মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এই ছাগলটাও কিন্তু ওই পাশ থেকে এই ঘাটে নেমে এবার এই নির্মল চলে যাচ্ছে। এখানকার যোগাযোগ ব্যবস্থা কত দুর্গম, কত কঠিনভাবে এখানকার মানুষ বসবাস করে। এটা হচ্ছে নির্মল চর, এই পাশটা। নির্মল চরে অনেক মানুষ নেমে গেল, প্রায় মানুষ কিন্তু এই চরেই নেমে গেল। আর আমরা 2-3 জন আছি, যেটা আমরা ওই পাশের যে ঘাটটা আছে সেই ঘাটে যাব। তো এখানকার ট্রান্সপোর্ট কিন্তু এই নৌকায়, প্রথমে এই ঘাট থেকে এসে এই ঘাট, তারপরে ওই ঘাটে। আমাদের যেরকম বাস বা ম্যাজিকে যেভাবে পরিষেবা দিয়ে থাকে ঠিক সেই রকমই যেরকম সুন্দরবনের সন্দেশখালি যেতে গেলে যে 3-4টে করে যে স্টপেজ দেয়, এখানেও কিন্তু সেই একই ব্যাপার। আর পদ্মা নদীর উপর দিয়ে যে নৌকায় ট্রাভেল করছি, এটা আমার লাইফের প্রথম। আমি অনেক ট্রাভেল করেছি নৌকায়, সুন্দরবনের অনেক নদী, তারপর গঙ্গা নদীর বিভিন্ন জায়গায় গেছি, চরে গেছি, কিন্তু পদ্মা নদীতে কিন্তু এই প্রথম। তো যাই হোক ভালো লাগছে দেখুন। আর এদিকে মাছ ধরছে নদীতে, একটু জুম করে দেখাই, দেখুন ওই যে মাছ ধরছে, একটুখানি একটা নৌকা কিন্তু। বড় ব্লগার দাদাকে দেখতে পাচ্ছি ক্যামেরা করছে। যাই হোক, আর এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু এরকমই, মানে এই যে শয়তানপাড়া চর বা ওই সাইডে ভগবানগোলার হাট, এই চরে মনে হয় গবাদি পশু বেশি।
যারা ব্যবসা করে, দুধের ব্যবসা করে, তারা কিন্তু ওই চরে গেছিল দুধ সংগ্রহ করতে এবং এই নৌকায় করে কিন্তু এবার শহরে নিয়ে যাবে। শহর বলতে এখানে লালগোলা, ভগবানগোলা এবং মুর্শিদাবাদ, কাসেমবাজার, বহরমপুর পোর্ট ইত্যাদি। তো যাই হোক, এই ঘাটে এসে নামলাম নৌকায় করে, প্রায় 10 মিনিট টাইম লাগলো। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব, মানে গ্রামের দিকে যাব এবং তাদের জীবন সংগ্রাম তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, নৌকা থেকে নেমে গেলাম। নৌকা থেকে নেমে এবার কিন্তু হেঁটে হেঁটে আমার অনেকটা দূর ট্রাভেল করতে হবে, মানে এক্সপ্লোর করতে গেলে হাঁটতে হয়, ট্রাভেল বলতে আমার হেঁটে যেতে হবে, এখানে কোনো যানবাহনের ব্যবস্থা নেই। যাই হোক, আর দেখুন এই যে পদ্মা নদী, পদ্মার এপাশে আমি চলে এসেছি, আর ওইদিকে কিন্তু দেখো মোষ জলের মধ্যে কিন্তু স্নান মানে আমাকে এই কাঁচা রাস্তা বেয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো চলুন আস্তে আস্তে যাই সামনের দিকে। আর দেখুন এখানে একটা বাড়ি পড়লো, একবারে এই যে নদীটা দেখুন, নদীর পাশে একটা বাড়ি, তাও মাটির বাড়ি। আর এখানে কিন্তু বর্ষার সময় সব থেকে কষ্টকর বেশি, কারণ বর্ষার সময় কাদা হয়ে থাকে রাস্তায়, এই কাদা পার করে কিন্তু ঘাটে আসতে হয়। আর এখানকার মানুষের কিন্তু যে অন্যান্য যানবাহন, টোটো বা ভ্যান, সুন্দরবন এক্সপ্লোর করতে গিয়ে দেখিয়েছি বিভিন্ন দ্বীপে গেলে ভ্যান বা টোটো থাকে, কিন্তু এখানে কিন্তু সেটাও নয়। এখানকার কিন্তু একমাত্র যোগাযোগ ব্যবস্থা পায়ে হাঁটা পথ, তাও কাঁচা পথ। এখানে না, ওরকম করে বলছেন, আপনাদের এই রাস্তাটা পুরোই কাঁচা। কাঁচা কি আপনি ঢুকে দেখেন, আমার যে ঘোষপাড়া হয়েছে পাড়াটা দেখতেছেন সামনেটা, সামনে, হ্যাঁ ওই পাড়ার ভিতরটা দেখেন কি অবস্থা। তাহলে দেখুন এখানে, হ্যাঁ যাচ্ছি সামনে দিকে। দেখুন এখানে কিন্তু সবাই কিন্তু এইভাবে পায়ে হেঁটে যোগাযোগ করছে, আর রাস্তা হয়তো কাদা প্রচুর। দেখলেন তো বন্ধুরা, এখানকার মানুষের জীবন সংগ্রাম কত কঠিন, কত দুর্গমভাবে এখানকার মানুষরা যোগাযোগ স্থাপন করে। এবার কিন্তু আমার সমস্যা হয়ে গেল। সমস্যা হলো যে এই যে কাদা, এই কাদা বেয়ে আমি কি করে যাব। দেখুন এই যে কাদা রাস্তায় স্লিপ হলেই কিন্তু পড়ে যেতে পারি, কারণ আমার এক পায়ের উপর ডিপেন্ড করে চলতে হয়, আপনারা জানেন। তো যাই হোক, ভারতবর্ষের একবারে শেষ দ্বীপে বা শেষ আইল্যান্ডে চলে এসেছি। এটাই আমার একটা সৌভাগ্যে, ভগবানের একটা আশীর্বাদ। যে দাদু, শয়তানপাড়া কত দূর এখান থেকে? আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই পরিস্থিতিতে আপনি কি করেন? আপনার হয়তো বিয়ারে খাটনো, এরকম। ও, মানে আপনি দিন মজুর খাটেন, তাই তো, অন্যের জমিতে। রোজগার কেমন হয়? 300 করে দেয়। 300 করে দেয়। আপনার পরিবারে কতজন আছে? পরিবারে 3 জনের মেয়ে আছে, আর আমার স্ত্রী আর আমি। 3 জন। তা 300 টাকা তো খুব, মানে সংসার চালানো তো খুব কঠিন এখন যা পরিস্থিতি, বাজারের যা দাম। ওই তো বাজারে ধরেন সরকার থেকে যা চাল। ও, মানে আপনি রেশন পান তো? আচ্ছা আচ্ছা। আর বাড়ি ঘর দর কেমন? বাড়ি ঘর দেয়নি, বাড়ি ঘর দর পান? আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি, এই বাড়িটা? না, আপনাদের বাড়িটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, যারা সাইকেল নিয়ে যাতায়াত করছে তাদেরও তো অনেক অসুবিধা, অনেক কষ্ট, খুব দুর্গম রাস্তা। গাছের কাছে নৌকা আসে, হ্যাঁ, গাছের কাছ থেকে আবার হাঁটে যেতে হয়। তো ইট পড়েনি এই রাস্তায়? আচ্ছা, এই জায়গায় তো ভেঙে গেছে, তো পরবর্তীতে আরও ভাঙতে পারে। আচ্ছা, শুনলাম যে এই নদীতে 3 মাস জল থাকে, বাকি মাস তো জল থাকে না। হেঁটে পার হতে হয়, তখন কোনো গাড়ি ঘোড়া বা কিচ্ছুই থাকে না। আচ্ছা, আপনাদের হসপিটাল কোথায় এখান থেকে? হসপিটাল খড়িবোনা। আপনার হসপিটাল খড়িবোনা? খড়িবোনা আপনার বহরমপুর। আচ্ছা, যদি রাত্রেবেলা কিছু হয় তখন কি করেন? হয়তো লিখতে হয়, হয়তো নৌকাওয়ালাকে ফোন করে, হ্যাঁ, যেতে হয়। তাছাড়া তো তাছাড়া কিছু করার থাকে না, কি? দেখুন এখানকার মানুষরা কত দরিদ্রতার সাথে বসবাস করে, প্রতিটা মুহূর্ত কিন্তু সংগ্রাম। বন্যা চলে আসলে তাদের জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে, এখানে বাস করা খুব দুর্বিষহ হয়ে ওঠে। আবার কখনো নদীর ভাঙন। আচ্ছা, আপনি বন্যা কতগুলো দেখেছেন আপনার জীবনে? বন্যা দেখেছেন? ও, ওখানে আরেকটা নদী আছে, তাই তো? এটা পুরো একটা দ্বীপ। হ্যাঁ, এটার থেকে ওটা বড় নদী, তাই তো? এটা শাখা নদী। ওটাই বড়। ও, ওটা বলে নীলমল চর। ওটা নির্মল চর, তাই তো? আর এইটা হচ্ছে শয়তানপাড়া চর।
আচ্ছা আচ্ছা আবার যে ওই ওই গাছগুলো দেখাচ্ছে ওখানে হ্যাঁ হ্যাঁ camp। ওই দিকে ক্যাম্প, ওটা camp। মানে বিএসএফ ক্যাম্প। হ্যাঁ বেশ তো ধার দিয়ে যাবো না এই সাইডে যাবো বলুন? না ভিতর দিয়ে লাগে হ্যাঁ বাহির দিয়ে চলে যান ধারটা আচ্ছা আচ্ছা এই চুমুর রাস্তা আছে আচ্ছা আচ্ছা ছয়টার পড়া হ্যাঁ, তার মানে সুবিধা হবে তাই তো। সুবিধা ভালো থাকবেন আপনি। হ্যাঁ, তো দেখুন এখানকার মানুষ কত উপকারী। এখানে একটা দাদু আর কাকুর সাথে কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। এবং এখানকার মেন সমস্যা কিন্তু নদী ভাঙন। দেখুন এই যে নদী যেভাবে ভেঙেছে, আর সেকেন্ড হতো রাস্তা। এই নদীতে কিন্তু 9 মাস শুকনো থাকে আর 3 মাস জল থাকে। তো যখন শুকনো হয় তখন কিন্তু পাক্কা 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে বা সাইকেল করে বা মোটর সাইকেল করে তাদের যোগাযোগ স্থাপন করতে হয়। আর তারপরে এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো এখনও কাঁচা, এই রাস্তা বেশ সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো এইভাবেই কিন্তু এখানকার মানুষের জীবন সংগ্রাম। নদীর পাশ দিয়ে যেতে বারণ করলো, আর ক্যামেরার দিকে যে সম্পূর্ণ তাকে কথা বলবো সেটাও পারছি না। দেখুন কিভাবে ভেঙেছে, ভয় লাগছে যে কোনো সময় ধরো আমি স্লিপ কেটে নিচেও পড়ে যেতে পারি। দেখুন রাস্তার এখান থেকে পুরো ভাঙা। দেখুন বন্ধুরা, এখানে একটু সাবধানে পার হতে হবে আমার। খুব দুর্গম সত্যি। এরকম চর কিন্তু আমি কখনো এক্সপ্লোর করিনি। আমি অনেক চরে গেছি কিন্তু এই রকম চর কখনো আমি এক্সপ্লোর করিনি। আর এরকম চর আমি যে এক্সপ্লোর করতে পারবো সেটাও কিন্তু সত্যি আমার সৌভাগ্যের। এখানে কিন্তু গবাদি পশু বেশি পালন করা হয়, কারণ চাষি ভিত্তিক এরিয়া। ওই জন্য দেখুন ছাগল, গরু, মোষ সব গবাদি পশু কিন্তু এখানে পালন করে। এই গবাদি পশু বিক্রি করেও কিন্তু এনাদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পন্ন হয়। আপনাদের এখানে নৌকা মাঝে মাঝে পাওয়া যায়? হ্যাঁ এখানে পাওয়া তা যায়। আমি তো হেঁটে আসলাম, আমার তো এমনি একটা পায়ে প্রবলেম। তা এত কষ্ট, মানে এই চরের মানুষদের তাহলে কেমন কষ্ট হয় সেটা? আপনার বর্ষার সময় তো অনেক কষ্ট হয়। মানে বর্ষার সময়টাই বেশি কষ্ট বেশি হয়। কষ্ট, তাছাড়া কোনো কষ্ট না। আচ্ছা, এখন নদী মানে এই নদীতে কি নৌকা আপনাদের এখানেই চলে আসবে? নৌকা মানে যখন পানি উপরে উঠবে আপনার, তখন মানে নৌকা চলে আসবে। আর এখন তাছাড়াও ঢালাই থেকে পাওয়া যাবে। তবে যাই হোক, একটা দাদার সাথে কথা বললাম, ওনাদের একই বক্তব্য যে রাস্তার খুব প্রয়োজন। আর একটা মাসি ছাগল চড়াতে যাচ্ছে মাঠে, তাহলে বিক্রি করতে? বিটের বাড়ি দিতে। ও মানে আপনার মেয়ে? হ্যাঁ, লাতিন আছে, তা লাতিনকে মান দিয়েছে। ও মানে নাতিনকে দেবেন তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িটা কোন দিকে? আমাদের বাড়ি ওই ঘোষপাড়া মধ্যে, এই স্কুল আছে শয়তানপাড়া। ও ওটা শয়তানপাড়া চর তাই তো? আচ্ছা, আপনি কি এই যে হাঁটতে হাঁটতে ওই খেয়াঘাটে যাবেন? হ্যাঁ। বাবা, এই কাদার মধ্য দিয়ে, এই ভাঙা রাস্তা দিয়ে কি করবো বলেন? আপনাদের কিছু করারও নেই? না, যাইতেই হবে। ও দেখুন, একটা ছাগল কোলে নিয়েছে আর একটা ছাগল নিয়ে যাচ্ছে। কেবল কিন্তু ওনার মেয়েকে দিতে যাচ্ছে, ওনার নাতি হয়েছে, সেই নাতিকে দিতে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু এখানকার মানুষের জীবন সংগ্রাম। চলুন, এখনও অনেকটা হাঁটতে হবে। দেখুন সামনে কিছুটা দেখা যাচ্ছে। দেখুন এবার রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাব কি করে, এটাই তো আমার চাপের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এবার আমি কি করে যাব, এটাই কিন্তু আমার কাছে এখন চ্যালেঞ্জিং বিষয়, একটা চাপের বিষয়। তো কোনো রকম স্লিপ মারলেই কিন্তু এই যে পাশে পুকুর রয়েছে, পুকুরে আর এই দিকে তো আরও খাদ বেশি। তো কোন দিকে যাব নিজেই বুঝতে পারছি না। আর মানে এক পা নিয়ে তো জার্নি করতে হয়, এখানে একটু প্রবলেমটা বেশি। যদি স্লিপ করে তাহলে মানে ক্যামেরা রয়েছে, আমি রয়েছি, মানে পড়ে গেলে, পুকুরের মধ্যে গেলে অন্যরকম অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, কষ্ট করে এগিয়ে যাই। মানে ক্যামেরাটা এবার একটু বন্ধ করি, তারপর কাদাটা পার। আর এখানকার মানুষরা বেশিরভাগ কিন্তু গরু পালন করে। এই দেখুন গরু, মোষ, গরুগুলো যে মানে এই যে গরু যেগুলো, এগুলোর দুধ পহিলকার বিয়া না, হ্যাঁ 2 কেজি 2.5 কেজি 3 কেজি করে হলো। হ্যাঁ আর এটার 5 কেজি 6 কেজি করে হয়। আচ্ছা আচ্ছা। আর মানে আপনারা কত করে বিক্রি করেন? ওই 30-35। 30-35, অনেক কমেই তো বিক্রি করেন। আপনাদের গরু পালতেও তো অনেক খরচ। হ্যাঁ, গরুতে খেতে দেন কি খেতে দিই? দেখেন মাঠে হানা ঘাস কাটিয়ে লিয়েছে, কাটতে দেখে চলে গেল। বোঝা বোঝা ঘাস লিয়েছে, লাড়া কিনে আলি। আচ্ছা, গরু যে পালন করে আপনারা লাভবান হন তো দুধ বিক্রি করে? লাভ বাবা কতই হয় গো, খাটনি হিসাবে। মানে খাটনি হিসাবে লাভ হয়? আপনার যে পরিমাণে খাটেন গরুর পিছনে লাভ হয় না, তো আমরাকে পুষতে হয়। ওইটা বাড়াইলে খাটা খুঁটা যা 2 পয়সা বাড়াই, ওই সেটাই আপনাদের। তাল খাওয়া হয়।
এখানকার মানুষের ইনকাম এই গরু ছাগল এইসব পুষে, আর এই মাঠে ফসল টসল হলে তা ফসলে তো মেলায় খরচ। ফসলেও খরচ অনেক। হ্যাঁ আচ্ছা, এগুলো কি হলুদ লাগানো হয়েছে? হ্যাঁ, এগুলো হলো হলুদ কবে উঠবে এই হলুদ? পৌষ মাসে। তা হলুদে কেমন ইনকাম হয়? ও আমরা তো লাগাইনি, ওরা 2 বছর থেকে লাগাচ্ছে, লেগে ওই আড়তে নিয়ে যাবে আছে, এখন লাভ কি হয় না হয় বলতে হবে না। আচ্ছা, আপনাদের যে কোনো কাজে বা হাট করতে গেলে বা যাই করতে যান আপনাদের ওই পারে যেতে হয়, তাই তো? এই রাস্তা বেয়ে আপনাদের যেতে হয়? এখন যদি একটা মেয়ের যদি সন্তান হয় তখন হাসপাতাল খড়ি বোনা নিয়ে এ যায়, বাবা, এই জলের মানে এই নৌকায় করে নিয়ে তারপরে যা কত কষ্ট। কত কষ্ট এখানকার মানুষের সাথে। মোটর সাইকেল গেলে আবার লাইয়ে তুলবে, লাই হানে নামে তখন গাড়িতে তুলে লেগে যেতে পারবে। এইভাবেই আপনাদের জীবন সংগ্রাম এই চরের মানুষের। হ্যাঁ, সত্যি আপনারা খুব কষ্ট করেন, দেখে মানে এরকম কষ্ট আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এই যে কষ্ট করে আপনারা বসবাস করেন দেখা যায় না চোখে। তাহলে তাও আমরা সরকার থেকে কিছু পাইনি না, কিছুই দেয়নি। ওই যে তবুও দেখছি আপনারা এত কষ্ট করে এখানে বসবাস করছেন, তাও আপনাদের মুখে কত হাসি। হ্যাঁ, আপনার হাসি বা ফুর্তি, আবার আমরা বলবো কি যে আমাদের দেশই ভালো। আপনারা এই জায়গায় ভালো, তাই তো? হ্যাঁ। যাক, আপনাদের সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। ভালো থাকবেন। আমরা তাও আপনাদের বাড়ি কোনটা? আমার এবারে যে একটু ছেলে মেয়ে ওরা ভিন্ন হয়েছে, আমরা স্বামী স্ত্রী আছি। আপনাদের জায়গা জমি আছে? জায়গা বেশি নাই, ওই অল্প আছে, তাই তো? কোনো রকম হ্যাঁ কোনো রকম ধান চাষ হয় না এখানে? ধান চাষ এখন করে না, হ্যাঁ। ধান চাষ হয়তো, কিন্তু এখন আর হচ্ছে না, পাখিটা খাইয়ে নিচ্ছে, তেলের দাম আচ্ছা, বেশি, এই সাহারের দাম বেশি, যে পড়তা পড়ছে না। মানে আপনাদের চাষ করে কোনো পর্তায় আসে না, পর্তায় মানে আসে না। সারের দাম বেশি, জনের দাম বেশি, হ্যাঁ, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সময় বন্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওই যে এটা যদি লাগাতো তো বৃষ্টি আসলে একটু ভাষা চলে যাবে, কাটতে পাওয়া যায় না। ওই জন্য ধান চাষ আর কেউ করতে চায় না, মানে ক্ষতির মুখে পড়ে যায়। ধানই লাগায়নি। আমি তো ওই জন্য দেখলাম যে এখানে ধানই পেলাম না খুঁজে। নাই ধান নাই, ওই যে গহামা, শুধু গহামা বুনবে, ওই যা 2টা গরু পুষবে, যা 2টা যা মোষও তো পোষে এখানে অনেকে। আচ্ছা এই একটরি কুঠে দুধ খান বার হবে, ওই 2 পয়সা হলে 1 বস্তা চাল নিয়ে এলে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু জানতে পারলাম। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আসছি একটু ঘুরে আসি তাহলে। বন্ধুরা, ভারতবর্ষের শেষ দ্বীপের শয়তানপাড়া চর আজকে এক্সপ্লোর করলাম, এবং এখানকার মানুষের যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রাম, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, প্রতিটি বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।